আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা শিক্ষা ও মনুষ্যত্ব কবিতাটি সহজ ভাষায় বুঝিয়ে পড়েছি। আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। তোমরা ভিডিওটির সাথে থাকো, তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। শুরু করছি আমরা অতি গুরুত্বপূর্ণ কিছু বহুনির্বাচনী প্রশ্ন। বহুনির্বাচনী প্রশ্ন 4টা উত্তর দেয়া হয়, কিন্তু 4টা উত্তরের দিকে নজর দৃষ্টি গেলেও একটা উত্তর দিতে আমাদের অনেক সময় কি হয়, আমরা বিব্রত বোধ করি কোনটা সঠিক। এই জন্য আমি তোমাদের জন্য একটি প্রশ্নের জন্য একটি উত্তর নিয়ে এসেছি। মানুষের জীবনকে কিসের সাথে তুলনা করা হয়েছে? দোতলা ঘর। নিচতলার ঘর বলতে কি বোঝায়? এটা হচ্ছে নিচতলার ঘর হচ্ছে জীবসত্তা, আর ওপর তলার ঘর বলতে কি বোঝায়? এটা মানব সত্তা বা মনুষ্যত্ব। জীব সত্তা থেকে মানব সত্তার ঘরে ওঠার মই হচ্ছে কি? শিক্ষা। শিক্ষার আসল কাজ কি? মনুষ্যত্ব লোকের সাথে পরিচয় করিয়ে দেয়া। অর্থচিন্তার নিগড়ে সকলে কি? বন্দী। অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়ে কি বড়? মুক্তি। সুশৃঙ্খল সমাজ ব্যবস্থার কাজ কি? নিচ থেকে ঠেলা দেয়া। ঠেলা। আচ্ছা, লোভে পাপ এবং পাপে কি হয়? মৃত্যু হয়। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি কার রচনা? মোতাহার হোসেন চৌধুরীর রচনা। মোতাহের হোসেন চৌধুরী কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন? শিখা পত্রিকার সাথে তিনি। নিগড় শব্দের অর্থ কি? শিকল বা বেরি। জীব সত্তা অর্থ কি? জীবের অস্তিত্ব। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? সংস্কৃতি কথা গ্রন্থের অন্তর্গত। মোতাহের হোসেন চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন? 1903 সালে। 1903 সালে আমাদের আরও একজন বরেন্দ্র লেখক জন্মগ্রহণ করেন। বরেন্দ্র লেখক এবং কবি, তিনি কে? কবি কাজী নজরুল ইসলাম। একজনের সাথে আরেকজনের যদি সামঞ্জস্য রেখে পড়ো মনে থাকে কিন্তু ভালো। লেখকের পৈতৃক নিবাস কোথায়? নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে। লেখক জন্মগ্রহণ করেন কোথায়? কুমিল্লায়। দেখো, পৈতৃক বাড়ি ছিল নোয়াখালীতে, জন্মগ্রহণ করেছেন কুমিল্লায়। তার দুটি অনুবাদ গ্রন্থ কি কি? একটি হচ্ছে সভ্যতা আর অপরটি হচ্ছে সুখ। তার প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতি কথা কখন প্রকাশিত হয়? মৃত্যুর পর, লেখকের মৃত্যুর পর। আচ্ছা, যিনি প্রবন্ধ রচনা করেন তাকে কি বলা হয়? প্রাবন্ধিক। শুরু করছি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন এবং তার উত্তর আলোচনা। আচ্ছা, প্রথমে আমরা উদ্দীপকটি পড়ি। দ্রুতগামী একটি বাস সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে 2 জন নিহত হয়, অপর 4 জন যাত্রী গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকে। দুর্ঘটনাস্থলে একজন পথচারী নিহত আহত যাত্রীদের মোবাইল ও মানিব্যাগ সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে দৌড়ে পালিয়ে যায়, অথচ পার্শ্ববর্তী স্কুলের একজন শিক্ষক ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশকে খবর দেন। পাশাপাশি তিনি আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এখানে আমরা এই যে শিক্ষা ও মনুষ্যত্ব পড়েছি, তাহলে এখানে 2 জন ব্যক্তি 2 রকম কি মনুষ্যত্বের অধিকারী না? একজনের মধ্যে মনুষ্যত্ব আছে, আরেকজনের মধ্যে নাই। এখন দেখি আমরা কি প্রশ্ন এর সাথে আমাদের প্রবন্ধের সাথে আমরা কিভাবে সামঞ্জস্য অসামঞ্জস্য গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরি। আচ্ছা, দেখো, একের প্রশ্ন হচ্ছে কয়ের প্রশ্ন জ্ঞানমূলক। হামেশা শব্দের অর্থ কি? হামেশা মানে অর্থ হচ্ছে সব সময়। অন্ন বস্ত্রের প্রাচুর্যের যে মুক্তি, অন্ন বস্ত্র প্রাচুর্যের চেয়ে হবে। অন্ন বস্ত্র প্রাচুর্যের চেয়ে মুক্তি বড় কেন?
অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি এজন্য বড় যে খাওয়া পড়ার সমস্যা মিটে গেলে জীবনের উন্নয়ন সম্ভব হয় না। খাওয়া পড়া মানুষকে কি দেয়? অনেকের অনেক ভালো বাড়ি আছে, ভালো অনেক দামি প্রাচুর্যময় খাবার দাবারের ব্যবস্থা, জীবনযাপন প্রাচুর্যের ভরা, কিন্তু তারা কি করে? ওই বন্দি কারাগারে থেকেই তারা সারাটা জীবন কাটিয়ে দেয়। বন্দি কারাগার মানে বাড়ির ভিতরে থেকেই তারা না পারে সমাজ, না পারে দেশের জন্য কোনো কিছু করতে বা কারো সাথে কোনো কিছু শেয়ার করতে, কারণ তাদের ভিতরে কি নাই? শিক্ষার মাধ্যমে অর্জিত যে মনুষ্যত্ব বোধ, মানবিক গুণাবলী, সেগুলো তাদের ভিতরে নাই। তারা অন্ন বস্ত্র ভালো ভালো খাবার খেয়ে ভালো আরাম আয়েসে দিন গুজরান করে তারা কি অনেক বেশি ভালো আছে। কিন্তু লেখকের মতে লেখক বলছেন যে না, সেটা বাহ্যিক দৃষ্টিতে কিছু কিছু মানুষের জন্য সেটা ঠিক, কিন্তু সবার জন্য সেটা ঠিক না। কারো কারো জন্য সেই অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি অনেক বড়। এখানে আমরা যে গল্পে দেখেছি সেখানে কবি বলেছেন, আকাশে বাতাসে ডাকে যে পক্ষী আকুল, সে কি খাঁচায় বন্দি হয়ে সহজে দানা পানি পাওয়ার লোভে বন্দি হতে চায়? কখনোই না, কারণ অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়। এখানে ওই যে পাখিকে মানুষ, এখানে পাখিকে প্রতীক হিসেবে ব্যবহার করেছেন কবি মনুষ্যত্ব বোধ, মনুষ্যত্ব বোধে উদ্দীপ্ত মানুষকে কেন্দ্র করে। আচ্ছা, তারপরে প্রশ্ন, উদ্দীপকে পথচারীর আচরণে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। উদ্দীপকে পথচারীর আচরণে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের যে দিক প্রকাশ পেয়েছে, এখানে আমরা লক্ষ্য করি যে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি কি? মানুষের শিক্ষার মাধ্যমে মানুষের মুক্তির একটি আলোকিত প্রবন্ধ। এ প্রবন্ধে শিক্ষা ও মনুষ্যত্ব কি জিনিস সেটা লেখক বারবার তুলে ধরেছেন। বলেছেন শিক্ষা মানুষকে কি করে? জীব সত্তার ঘর, মানব সত্তার ঘর, এই জীব সত্তার ঘর থেকে শিক্ষা মানুষকে মুক্তি দেয়। সেই মুক্তি কি? যে তুমি জীব সত্তা যদি না বাঁচে তাহলে তো মানুষ কি করবে? আবার মনুষ্যত্বের স্বাদও ভালোভাবে নিতে পারবে না, তাকে কিছু না কিছু খেতে হবেই, তাই না? তাকে পড়তে হবেই, খাওয়া পড়া তার জীবনে থাকবেই। তাই বলে সব সময় সব কিছুতে খাওয়া পড়া নিয়ে যদি অধীর হয়ে থাকে তাহলে কিন্তু মানুষের মনুষ্যত্বের ঘরটা কিন্তু একেবারে ফাঁকাই থেকে যায়। শিক্ষা গ্রহণ করে উচ্চ শিক্ষা লাভের পরে ভালো চাকরি বাকরি করে সে তা দিয়ে এই জীব সত্তাকে সারাক্ষণ একেবারে উজ্জীবিত রেখে মনুষ্যত্বের ঘরটাকে ফাঁকা রাখা কোনো মানুষের জন্যই কি নেতিবাচক না। আর উদ্দীপকে আমরা যে পথচারীর ঘটনাটা দেখি যে মানুষ মরে পড়ে আছে, আহত হয়ে পড়ে আছে, সেখানে সে কী করে? মানুষের মানিব্যাগ, মোবাইল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সে চম্পট দিচ্ছে। তার ভিতরে কোনো অনুশোচনা, তার ভিতরে কোনো কান্না আবেগ এগুলো কিছুই নাই, কারণ সে ওই জীব সত্তা থেকে মানব সত্তায় উন্নতি করতে পারে নাই, উন্নত হতে পারে নাই। জীব সত্তার ঘরেই সে রয়ে গেছে, যে অর্থ করি টাকা পয়সা থাকলে সে ভালো ভালো খেতে পারবে, ভালো জায়গায় থাকতে পারবে, কিন্তু মানুষের ভিতরে যে এই যে মনুষ্যত্ব বোধ, সে কীভাবে যে এই কাজ করলো, সেটাই মনুষ্যত্বহীনতার পরিচয় পাওয়া যায়। তাই আমরা বলতে পারি যে উদ্দীপকে পথচারীর আচরণে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের কোন দিকটি? জীবসত্তার দিকটি প্রকাশ পেয়েছে। আচ্ছা, উদ্দীপকের শিক্ষক যেন শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের লেখকের কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব মূল্যায়ন করো। বলছে উদ্দীপকের শিক্ষক যিনি পরবর্তীতে এসে কী করেন? ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশকে খবর দেন এবং আহতদের হাসপাতালে পাঠান। ওই ব্যক্তিকে লেখক বলছেন যে লেখকের কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব উদ্দীপকে বলা হয়েছে উদ্দীপকের আলোকে। আসলেই কিন্তু তাই। মানুষ জীব সত্তা, মানব সত্তা দুটি আল্লাহর দান,
জীবসত্তা মানুষের জীবনের থাকবেই। মানুষ জীবন ধারণের জন্য বেঁচে থাকলে না মানব সত্তার উপনীত হবে। কিন্তু মানুষ যদি বেঁচেই না থাকে তাহলে মনুষ্যত্ব বোধ দিয়ে কোত্থেকে আসবে মানুষকে? আর এই বেঁচে থাকার জন্য মানুষকে কি খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া ছাড়া এই জীবসত্তা যদি মানুষের স্থবির হয়ে পড়ে তাহলে মানুষের মানব উন্নয়নও স্থবির হয়ে পড়বে, থেমে পড়বে। কিন্তু এই জীবসত্তার জন্য সব সময় আকুলি ব্যাকুলি করা চলবে না। লেখকের ভাষায় আকুলি বাকুলি সবসময় জীবসত্তাকে নিয়ে যদি অস্থির থাকে মানুষ, তাহলে কিভাবে মানব উন্নয়ন করবে, মানুষের উপকার করবে এবং মনুষ্যত্ববোধের সৃষ্টি হবে। মনুষ্যত্ববোধের সৃষ্টির জন্য মানুষকে কি শিক্ষার দরকার। এই শিক্ষা মানুষকে মনুষ্যত্বের দ্বারে পৌঁছে দেয়। এই যে উদ্দীপকের শিক্ষক, তার মধ্যে মনুষ্যত্ববোধ ছিল বলেই কি তিনি অসুস্থ ব্যক্তিদের ওই ঘটনাস্থলে যে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশকে খবর দেন এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এখানে জীবসত্তা আর মানব সত্তার আর যে পাশাপাশি বিরাজমান সেটার কি অভিব্যক্তি প্রকাশ পেয়েছে। কিন্তু শিক্ষকের মধ্যে শিক্ষক ও মনুষ্যত্ব প্রবন্ধের কাঙ্ক্ষিত যে চরিত্র মূল্যবোধ সেটাই আমরা লক্ষ্য করি। আরও একটি সৃজনশীল প্রশ্ন। উদ্দীপকের সরকারি অফিসে জনৈক কর্মকর্তা অল্প কয়েকদিনে হলো চাকুরিতে যোগদান করেছেন। কিছুদিন না যেতেই তিনি ঘুষ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন, ধরা পড়ে দোষী প্রমাণিত হন। উল্লেখ্য যে শিক্ষা জীবনে তিনি যে অন্যায় ও দুর্নীতি বিরোধী শপথ নিয়েছিলেন তা তিনি ভুলে গেলেন। এখন উদ্দীপকে আমরা পড়লাম, এবার আসো আমরা প্রশ্নগুলো দেখি। শিক্ষার অন্যতম কাজ কি? শিক্ষার অন্যতম কাজ হচ্ছে কি মানব সত্তা বা মনুষ্যত্ব লাভের উপায় বাতলে দেয়া। অর্থ চিন্তার নিগড়ে সকলে বন্দী কেন? ব্যাখ্যা করো। অর্থ চিন্তার নিগড়ে আসলে সকলেই বন্দী, কারণ মানুষ চায় কি ভালো খেতে, ভালো পড়তে, আহার তৃপ্ত জীবন এবং স্বাচ্ছন্দ্যের জীবন পেতে। কিন্তু এই স্বাচ্ছন্দ্যের জীবন, আহার তৃপ্ত জীবনের পাশাপাশি তাকে কি করতে হবে? মনুষ্যত্ব বোধের জন্য শিক্ষার মাধ্যমে তাকে কি মানব সত্তার দরবারে পৌঁছতে হবে। আর এই মানব সত্তার ঘরে যাওয়ার জন্য শিক্ষা হচ্ছে অপরিহার্য। শিক্ষার জন্য এখন শিক্ষা লাভের জন্য কি করতে হবে? অর্থ ব্যয় করতে হবে। সকল অর্থ যদি কি করে এই যে জীবসত্তার ঘরে খুদ পিপাসার তরে বিলিয়ে দেয়, তাহলে কি শিক্ষা ব্যবস্থার কি কোনো উন্নয়ন হবে? শিক্ষা কি আসবে? আসবে না। এজন্যই বলছে যে অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী। ওই যে খানা পিনা, কিভাবে ভালো খাবো, কিভাবে ভালো পড়বো, সেই চিন্তায় যদি সবাই একেবারে থাকে, অস্থির থাকে সব সময়, তাহলে কিভাবে শিক্ষার মাধ্যমে সে মনুষ্যত্ব বোধের কাছে পৌঁছবে, মানব সত্তার কাছে পৌঁছবে? এই জন্য আমাদের অর্থচিন্তার নিগড়ে বন্দী থাকলে চলবে না। এর জন্য কি আমাদের পৌঁছতে হবে মনুষ্যত্বের দ্বিতীয় তলার ঘরে, যার জন্য আমাদের মই হিসেবে শিক্ষাকে অতি আবশ্যক হিসেবে প্রয়োজন। উদ্দীপকের কর্মকর্তার চরিত্রে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের যে দিকটি ফুটে উঠেছে, উদ্দীপকে কি বলছে? যে কর্মকর্তার চরিত্রে শিক্ষা ও মনুষ্যত্ববোধের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। এখানে প্রথমে আগে আমরা আমাদের পঠিত যে পড়া সেইটা ব্যাখ্যা করব, পরে আমরা কিন্তু উদ্দীপক ব্যাখ্যা করব। প্রশ্নের নিয়মে এরকম লিখতে হয়। উদ্দীপকের কর্মকর্তার চরিত্রে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের যে দিক ফুটে উঠেছে। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি হচ্ছে শিক্ষার আলোয় আলোকিত হয়ে মনুষ্যত্ব অর্জনের একটি পাথেয়। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে
প্রাবন্ধিক বারবার আলোকপাত করেছেন যে শিক্ষার মাধ্যমেই আমরা কেবল মনুষ্যত্ব অর্জন করতে পারি, শিক্ষা ছাড়া মনুষ্যত্ব অর্জনের কোনো উপায় নেই। এখানে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যে শিক্ষা তা কিন্তু না, দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের সর্বত্রই শিক্ষা লাভ করা যায়। এই শিক্ষা, এখানে শিক্ষাকে কি মনুষ্যত্বের সাথে তুলনা করা হয়েছে? শিক্ষাকে মনুষ্যত্বের মই হিসেবে তুলনা করা হয়েছে। মনুষ্যত্বের এই মই বেয়ে আমরা, শিক্ষার এই মই বেয়ে আমরা মনুষ্যত্বের ঘরে পৌঁছে যাই এবং মনুষ্যত্ব বোধ আমাদেরকে পরিচালিত করে। আর উদ্দীপকে দেখা যায় যে দুর্ঘটনাস্থলে যে পথচারী এসেছিল তার ভিতরে এই মনুষ্যত্ব জ্ঞানের বড়ই অভাব। সে কি করেছিল? মানুষ মরে পড়ে আছে, হতাহত হয়ে আছে, সেখান থেকেও সে তার ক্ষুধ পিপাসার যে তাগিদ সেটা সে বর্জন করতে পারে নাই। সে কি করেছে? ক্ষুধ পিপাসার বশবর্তী হয়ে, জীবসত্তার বশবর্তী হয়ে সে তাদের কাছ থেকে মোবাইল, মানিব্যাগ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পলায়ন করেছে। তাহলে এটার কোন দিকটা ফুটে উঠেছে? জীবসত্তা, ক্ষুধ পিপাসার দিকটাকে এখানে বড় হয়ে উঠে এসেছে। উদ্দীপকের কর্মকর্তার চরিত্রে শিক্ষার প্রয়োজনীয় দিকটি অনুপস্থিত, বিশ্লেষণ করো। আচ্ছা, উদ্দীপকের কর্মকর্তার চরিত্রে শিক্ষার প্রয়োজনীয় দিকটি অনুপস্থিত, বিশ্লেষণ করো। এখানে আমরা বিশ্লেষণ করতে গেলে দেখব যে এখানে যে কর্মকর্তা সরকারি অফিসে যে যোগদান করেছিলেন তিনি কি করেছিলেন? কিছুদিন পরেই ঘুষ খাওয়া শুরু করেন এবং ঘুষ খেয়ে কি করেন যে এটা ধরাও পড়ে যায়। ধরা পড়ার পরে, ধরা পড়লে কি হয়? তার জেল হাজত হয়ে যায় না? জেল হাজত হয়ে যায়। এখানে বলা হয়েছে যে শিক্ষার যে সময়, শিক্ষা গ্রহণের সময় তিনি যে শপথ নিয়েছিলেন সেটা তিনি পরবর্তীতে ভুলে গেলেন। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে আলোকে আমরা দেখি যে এটি একটি কি মনুষ্যত্ব বোধে আলোকিত হওয়ার প্রবন্ধ। এই প্রবন্ধে লেখক বারই একেবারে জোর প্রচেষ্টা করে বলেছেন, বারবার বলেছেন যে মানুষকে, মানুষ যেহেতু হয়েছে, মানুষ হিসেবে যেহেতু জন্ম হয়েছে, তার মনুষ্যত্ব বোধের প্রয়োজন আছে। মনুষ্যত্ব বোধ যদি তার না থাকে সে কি করবে? পদে পদে, পথে পথে সে ধোঁকা খাবে, সে কি করবে? শাস্তি ভোগ করবে, জীবন তখন তার অসার হয়ে আসবে। আমরা শিক্ষা ও প্রবন্ধ গল্পে দেখি যে শিক্ষা মানুষকে অর্থচিন্তা থেকে মুক্তি না দিতে পারলেও, সব সময় মুক্তি দিতে না পারলেও কি এক সময় যখন সে ভালো চাকরি বাকরি পায় শিক্ষা শেষে, তখন কিন্তু তার এই অর্থচিন্তা তাকে আর বিচলিত করে না। আর বেশি চাওয়া, বেশি পাওয়া, অতি লোভ যে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, ধ্বংস মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, প্রাবন্ধিক কিন্তু এখানে আলোচনা করেছেন। এই উদ্দীপকের কর্মকর্তার চরিত্রে শিক্ষার প্রয়োজনীয় দিক অনুপস্থিত। কেননা তিনি কি করেছেন? তিনি চাকুরিতে ঢুকেই নিজের পকেট ভরেছেন, নিজের হাত সাফাই করে নিজের পকেট ভরেছেন, নিজের দিকটি নিজে বিবেচনা করেছেন। দেশ ও সমাজের কথা তিনি কখনোই চিন্তা করেন নাই, কারণ তার ভিতরে শিক্ষা আছে ঠিকই, মনুষ্যত্ব বোধ নাই। আলোচনা করছি আরও একটি সৃজনশীল প্রশ্ন। উদ্দীপকে দেখি কি বলা হয়েছে। যমজ দুই ভাই শিমুল ও পলাশ দুজনেই 10ম শ্রেণীতে পড়ে। শিমুল শিক্ষা অর্জন শেষে ইন্টারনেট ব্যবসায় যোগ দিতে আগ্রহী। তার মতে বর্তমান বিশ্বে এই বিষয়টি সবচেয়ে লাভজনক ব্যবসা। অপরদিকে পলাশ উচ্চশিক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় আগ্রহী। সে মনে করে জ্ঞান লাভ উপার্জনের মাধ্যম হলেও বিবেকের পরিপূর্ণতাও অপরিহার্য। প্রশ্ন দেখি জ্ঞানমূলক। প্রথম প্রশ্নে বলা হয়েছে মানুষের জীবনকে কিসের সাথে তুলনা করা হয়েছে? মানুষের জীবনকে একটা দোতলা ঘরের সাথে তুলনা করা হয়েছে। আচ্ছা, আত্মার অমৃত উপলব্ধি করা যায় না কেন? ব্যাখ্যা করো।
আত্মার অমৃত। মানুষের যেমন জৈবিক চাহিদা, জৈবিক প্রয়োজন রয়েছে, ক্ষুধা পিপাসা রয়েছে, তেমনি আত্মারও একটা কি চাহিদা থাকে মানুষের। সেই আত্মার চাহিদা, মানুষ খায় দায় ঘুমায় বিলাসে জীবন কাটায়, কিন্তু আত্মার ভিতরে, মানুষের ভিতরে যে আত্মা রয়েছে এবং যে তার চাহিদা রয়েছে, কখন সে সেটা বুঝতে পারে? যখন সে শিক্ষার মাধ্যমে মনুষ্যত্বের দ্বারে পৌঁছে। মনুষ্যত্ব বোধ যখন তার ভিতরে উপলব্ধি হয়, তখনই সে আত্মার অমৃত উপলব্ধি অনুভব করে যে আসলে আমার ভালো কাজ করা দরকার, ভালো চলা দরকার, ভালো বলা দরকার। এটাই হচ্ছে আত্মার উপলব্ধি। এখানে আমরা শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে বারবার এই উপলব্ধির তাগিদ অনুভব করেছি। শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি। এই মূল্যবোধ সৃষ্টির উপায় মাত্র হচ্ছে শিক্ষা, এবং শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে তা বারবার বলা হয়েছে যে অন্তরের জ্ঞান এবং অন্তরের মুক্তি ব্যক্তিকে মনুষ্যত্ব বোধে উন্নীত করে, এবং তা শিক্ষার মাধ্যমে। আচ্ছা, উদ্দীপকের তৃতীয় প্রশ্ন প্রয়োগমূলক। উদ্দীপকের শিমুলের মানসিকতায় কোন দিকটি ফুটে উঠেছে আলোচনা করো। এখানে যমজ দুইটা ভাই, প্রথম ভাই শিমুল, পরের ভাই পলাশ। শিমুল বলছে যে সে কি করবে। আচ্ছা, যে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে আমরা দেখি যে মানুষের দুইটা ঘর, মানুষের জীবনের একটি দোতলা ঘর। এই দোতলা ঘরের নিচতলা হচ্ছে জীবসত্তা আর উপরতলা হচ্ছে মানব সত্তা। জীবতলার ঘরে মানুষ স্বাভাবিকভাবেই, এখানে জন্মের পর স্বাভাবিকভাবেই এখানে অবস্থান করে, মানুষ খায় দায় ঘুমায়। আর ওই যে উপরের ঘরে, সেখানে যেতে হলে আমাদের কি লাগবে? শিক্ষা নামক মই লাগবে। ওই মই দ্বারাই আমরা উপরতলার ঘরে উঠতে পারবো, এবং উপরতলার ঘরে উঠতে পারলে মনুষ্যত্বের স্বাদ পাব। এখানে কিছু কিছু মানুষ আছে যারা কারারুদ্ধ, আহার তৃপ্ত, অর্থাৎ যে ভালো ভালো খেতে পেরে বাইরের আলো হাওয়া থেকে বঞ্চিত হওয়ার পরও তারা প্রচুর অন্ন বস্ত্র এবং ভালো খাওয়া যদি পায়, তাহলে ওই বন্দি জীবনই তারা ভালো মনে করে, মুক্তি তাদের প্রয়োজন মনে করে না। আর অপরদিকে শিমুলের মধ্যেও কিন্তু আমরা সেটি দেখতে পাই। শিমুল দশম শ্রেণীর ছাত্র, কিন্তু সে কি এই বয়সেই, এই সময়ে সে বুঝে ফেলেছে যে জীবনের জন্য অর্থের প্রয়োজন, সুন্দর এবং বেশি আহার তৃপ্ত অন্ন বস্ত্র, প্রচুর অন্ন বস্ত্র পেলে তার কি, যে এই যে কাজের মধ্য থেকে যে মৃত্যু ঘটে মানুষের, সেটাকেও সে বরণ করতে প্রস্তুত। আর অপরদিকে আমরা শিক্ষা ও মনুষ্যত্ব গল্পে দেখি যে প্রাবন্ধিক বারবার বলেছেন যে না, এই অন্য চিন্তায় সব সময় ব্যয় করলে হবে না। অন্য চিন্তা তো মানুষের থাকবেই, কিন্তু সেটা কি করে, এক সময় মানুষের যখন শিক্ষার মাধ্যমে মানুষ মনুষ্যত্ববোধের দিকে পৌঁছে যায়, এগিয়ে যায়, তখন কিন্তু তার অন্য চিন্তার সেরকম আর সমস্যা থাকে না। কিন্তু শিমুলের মানসিকতা এই নিচতলার ঘর তথা ক্ষুধা পিপাসার ব্যাপারটিকেই মানবিক করে তোলে। আচ্ছা, পলাশের মনোভাবটি শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের মূল সুর। যথার্থতা মূল্যায়ন করো। পলাশের মনোভাব, পলাশ হচ্ছে দ্বিতীয় ভাই, যে কি করেছিল, যে না ভালো লেখাপড়া করে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হবে, কারণ জ্ঞান লাভ উপার্জনও যেমন তেমন দরকার, ক্ষুধা পিপাসার সাথে, খাওয়া দাওয়ার সাথে। এখানে মূল সুর আছে তার মনুষ্যত্বের ভাবে। দেখি আমরা আমাদের প্রবন্ধে কাজী মোতাহার হোসেন চৌধুরী শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে বলেছেন, বারবারই জোর করে বলেছেন যে শিক্ষার মারফতে মূল্যবোধ তথা মনুষ্যত্ববোধ লাভ করা যায়।
আর তার সাথে সাথে কিন্তু অন্ন বস্ত্রের সুব্যবস্থা হয়ে যায়। জীবনের উন্নয়ন কি হয়? জীবনের উন্নয়ন হতে যে বিলম্ব হয়, সে বিলম্বের তাগিদে মানুষ চেষ্টা করে কি করতে? অন্ন বস্ত্রের পাশাপাশি শিক্ষার আলোয় আলোকিত হতে, মনুষ্যত্ব বোধ অর্জন করতে। কারণ মনুষ্যত্ব বোধহীন মানুষ কি করে? মনুষ্যত্ব বোধহীন মানুষ যখন তখন যে সে কাজ করতে পারে, তার কি অনেক সময় লোভে পড়ে যেতে পারে, অনেক সময় লোভের বশবর্তী হয়ে তার জীবনও নাশ হয়ে যেতে পারে। মনুষ্যত্বের আহ্বান অর্থচিন্তার বেড়ি উন্মোচন করে এগিয়ে যেতে হয়। মনুষ্যত্বের আহ্বানে যদি সে কি করে? বেড়িমুক্ত না হয়ে তার ক্ষুধ পিপাসায় জীবনকে বিলিয়ে দেয়, জীবনকে ভরিয়ে রাখে, তাহলে কি হবে? তার মনুষ্যত্ব বোধের কি হবে না? সম্পন্ন হবে না, মনুষ্যত্ব বোধ সম্পন্ন হবে না। পলাশের মনোভাবটি শিক্ষা ও মনুষ্য, তাহলে আমরা বলতে পারি যে পলাশ এখানে যেটা চেয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতে, কারণ তার ওই ছোট ভাইয়ের মতো কম্পিউটার ব্যবসা করে অনেক টাকা পয়সার তার প্রয়োজন নাই, সে অধ্যাপনায় নিয়োজিত হবে এবং ক্ষুধ পিপাসার সাথে সাথে তার জ্ঞান লাভ হবে এবং বিবেকের পরিপূর্ণতাও পাবে। তাহলে বলতে পারি আমরা পলাশের মনোভাবটি শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধেরই মূল সুর। এই ক্লাসে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন আলোচনা করলাম। তোমরা এগুলো ভালো করে পড়লে যেখান থেকে প্রশ্ন হোক সঠিক উত্তর লিখতে পারবে এবং ভালো নম্বর পাবে। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সহজে পড়া শিখির সাথে থেকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।